অনেকদিন ধরে দাবি উঠছিল বাংলাদেশে শান্তি সেনা আসুক, কারণ যেভাবে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং গত সপ্তাহে আমরা দেখেছি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেখানে কি ঘটনা ঘটেছে, তারপর থেকে তো আরও দাবি উঠছে যে শান্তি সেনা পাঠানো হোক। এবার ইউএনের একটা রিপোর্ট সামনে এসেছে, কিন্তু এই রিপোর্টকে নিয়েও নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে যে তাদের রিপোর্টে যে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে কিসের ওপর ভিত্তি করে, এই প্রশ্নটা ইতিমধ্যেই শুরু করেছে। তার আগে আপনাদেরকে বলি, এই যে ইউএনের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, যারা এসেছিলেন প্রতিনিধি হিসেবে, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূসই। অর্থাৎ কতটুকু তাদেরকে দেখতে দেওয়া হবে, কতটুকু তাদেরকে জানতে দেওয়া হবে, তার পুরোটাই কিন্তু মোহাম্মদ ইউনূসের ওপর নির্ভর ছিল। অর্থাৎ যতটা তিনি দেখাতে চেয়েছিলেন ঠিক ততটাই তারা দেখেছেন, অর্থাৎ ইউএনের যে প্রতিনিধি দল এসেছিলেন তারা দেখেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা এখানেই যে এর পরে যদি আরও একটা টিম পাঠিয়ে দেয় ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনস, তখন কি করবেন মোহাম্মদ ইউনূস? তাহলে কি নিজেই খাল কেটে কুমিরকে ডেকে ফেলেছেন? প্রথম দিকে কুমিরকে মাংস না খাওয়ালেও সেই কুমির যে আবার আসতে পারে সেটা কি বুঝতে পারেননি? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি যেটা আপনার কাছে শুরুতে জানতে চাইবো, এই যে ইউনাইটেড নেশনস, অর্থাৎ যারা বাংলাদেশে এসেছিলেন, এই টিমটা যে রিপোর্টটা তৈরি হয়েছে, এটা কবে তৈরি হয়েছে এবং কতজন প্রতিনিধি এসেছিলেন? অনেক ধন্যবাদ। জাতিসংঘ প্রতিনিধি দলের প্রথমে তাদেরকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন জুলাই মাসে এই ঘটনাগুলো চলতে থাকে তখনই তিনি তাদেরকে আমন্ত্রণ জানান, কিন্তু পরবর্তী সময়ে এই প্রতিনিধি দল মানে আমন্ত্রণের ব্যাপারটা প্রধানমন্ত্রী থেকেই আসলে শুরু হয়েছিল। এর পরবর্তী সময়ে জাতিসংঘ এটা চলমান থাকে এবং জাতিসংঘ কিন্তু বারবারই আপনার এই ব্যাপারে অভিযোগ করতে থাকে যে তাদেরকে ইউনূস সরকার সঠিকভাবে সাহায্য করছে না। এটা একটু বলে রাখা ভালো। তাদের দাবি মতে এখানে তিনজন ব্যক্তি এসেছিলেন, একজন ফরেনসিক এক্সপার্ট, একজন ফরেনসিক এক্সপার্ট, একজন জেন্ডার এক্সপার্ট, এই দুজন আর আরেকজন এক্সপার্টের কথা বলা হয়েছে। অর্থাৎ মোট আপনার তিনজন এখানে এসেছিল। তো গতকালকে আপনারা নিশ্চয়ই সেই রিপোর্টটা দেখেছেন। এই টিমটা কবে এসেছিল? মানে এটা জুলাই মাসের পরে? জুলাই মাসের পরে। ওনারা বলছেন যে 4 মান্থ ধরে ওনারা এই ইনভেস্টিগেশনটা করছেন। হ্যাঁ, এটা ডেফিনেটলি অগাস্টের পরে তারা এসেছিল, এটা অগাস্টের আগে নয়। সো তারপরে তারা এসেছিল এবং তারা কিন্তু গত বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে যাচ্ছিল যে তারা যেসব তথ্য চাচ্ছে সেই সব তথ্যগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নানান ধরনের আপনার কোঅপারেশন করা হচ্ছে না, এটা কিন্তু বলেছিল। কিন্তু গতকালকে যে সংবাদ সম্মেলনে সেখানে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। অথচ আমরা কিন্তু গণমাধ্যমের সংবাদে নিয়মিত জেনেছিলাম এবং আমরা এগুলো নিয়ে কথাবার্তাও বলেছি যে জাতিসংঘের ব্যাপারটা বা তাদেরকে কেন সাহায্য করা হচ্ছে না, ঠিক মতো তাদেরকে তথ্য দেওয়া হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি রিপোর্টে আমরা যখন ঢুকবো রিপোর্টের আলোচনাতে, তখন আমি আপনাকে বোঝাতে পারবো যে তাদের এই দাবির কিছুটা একটু মজার ব্যাপারও আছে। যখন আপনি রেডি হবেন তখন আমরা এই রিপোর্টটা দিয়ে শুরু করি। প্রথম কি বলা হয়েছে এই রিপোর্টে, আমরা সেগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। শুরুতে যে রিপোর্টটা আপনাদেরকে দেখাবো, এই দেখুন, সেখানে কি বলা রয়েছে। আবু সাইদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে, যা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ্য করে দুবাহু ছড়িয়ে আমাকে গুলি করুন বলে চিৎকার করার সময় দৃশ্য ধারণ করা হয়েছিল। একটি ফরেনসিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে ধাতব গুলি বোঝাই শর্ট গান দিয়ে কমপক্ষে 2 বার গুলিবিদ্ধ হবার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এবং এটা যেটা নিউজ রিলিজ করা হয়েছে, এটা কার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিপোর্টটা কার পড়ছি। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস, অর্থাৎ ইউএনের যেটা হিউম্যান রাইটসের যে উইংটা রয়েছে ইউএনের, তার এটা, এবং অফিস অফ দ্য হাই কমিশনার, অর্থাৎ হাই কমিশন থেকে ইউএন এই রিপোর্টটা পেশ করেছে।
আমি এইটা নিয়ে নিঝুমবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আবু সাইদের কথা এখানে বলা হয়েছে, কিন্তু এই রকম ভাবে রিপোর্টটা কেন তৈরি করা হলো যে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ হবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, এবং বলা হয়েছে যে ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কি কারণ সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। আমি আপনাকে আবু সাইদের যে ময়নাতদন্তের রিপোর্টটা আছে, এই ময়নাতদন্তের রিপোর্টটা আসলে এই মুহূর্তে আপনাকে দিতে পারলে ভালো হতো। এটা আমার কাছে আছে, তাহলে আপনার জন্য একটু সুবিধা হতো। তারপরেও আমি বলি যে আবু সাইদের প্রথমেই আপনাকে একটু বলে রাখা ভালো, মানে যেহেতু রিপোর্টটা নিয়ে আলোচনা হচ্ছে, রিপোর্টের আলোচনা করতে গিয়ে প্রথমে আবু সাইদ এসেছে, রিপোর্টের বাকিগুলোতে আমি আসছি। দেখুন, প্রথমে ব্যাপার যেটা হচ্ছে যে আবু সাইদকে পুলিশ যেই দূরত্ব থেকে ছররা গুলি, যেটাকে আমরা রাবার বুলেট বলি, এগুলো কিন্তু প্রাণঘাতী না। প্রথমে এটা একটু জেনে রাখুন, কেমন মজার ব্যাপার। একটা ভিডিও আসলে এই ভিডিওটাও আপনার দেখাতে পারলে আরেকটু ভালো হতো। সেটা হচ্ছে যে আপনাদেরকে দিতে পারি, আসলে আমার মনে হয় ভিডিওটা একটু দিয়ে রাখা ভালো কথা বলতে বলতে। সেটা হচ্ছে যে আবু সাইদকে যখন পুলিশ রাবার বুলেট মারছে, ঠিক তার আগের একটা ভিডিও আছে যেখানে আবু সাইদ বিরাট বড় একটা লাঠি নিয়ে পুলিশকে পেটাচ্ছে। মাথা রাখতে হবে, আমি কিন্তু এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি তা না, প্রমাণ সহ, যে আবু সাইদ পুলিশকে বিশাল একটা লাঠি দিয়ে পেটাচ্ছে, পিটিয়ে দৌড় দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রথমে যেটা করেছে, রাস্তার উপর থেকে সবাইকে বলছে যে আপনারা সরে যান, এভাবে হাত দিয়ে দেখাচ্ছে। ওই সরে যান জায়গার ভিতরে আবু সাইদকেও পুলিশ হাত দিয়ে ধরে বলছে আপনারা চলে যান। তখনও কিন্তু পুলিশ এই আবু সাইদকে চিনতো না। সবাই সরে যাচ্ছে, শুধু আবু সাইদ সরছে না। পুলিশ চলে গেল আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই আবু সাইদ তার দলবল নিয়ে এলো। দলবল নিয়ে আসার পরে একজন পুলিশ অফিসারের উপরে সে অতর্কিতে একটি আপনার লাঠি দিয়ে দ্রুত আঘাত দেওয়া শুরু করে এবং সে তার পরিচয় বলা শুরু করে। সে কে? আপনার ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এইটা সে বলা ওইখানে বলে মারছে আর বলছে। আচ্ছা, এর পরবর্তী সময়ে আপনার পুলিশ যখন এই আঘাত, পুলিশের উপরে এই আক্রমণ, এগুলোর ফলে পুলিশ যেটা করেছে, একটি দূরত্ব থেকে, অর্থাৎ ওই রংপুর বিশ্ববিদ্যালয়ের ওই গেট থেকে রাস্তার ওই পারে থাকা, যাকে বারবার সরে যাওয়ার পরও সে সরছে না, তখন তাকে ছররা গুলি করা হয় এবং দেখা যায় যে সে কিছুটা আহত হয়ে নিচে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে প্রায় 5 জনের মতো ব্যক্তি তাকে ধরে চ্যাংদোলা করে ধরে তাকে নিয়ে যাওয়া শুরু করে এবং দুবার রাস্তায় ফেলে দেয়। মাথা রাখেন, দুবার রাস্তায় ফেলে দেয় এবং আমরা একবার দেখতে পাই যে তার মাথাটা নিচের দিকে পড়ে